তো স্নেহের 2025 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাস। আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 70, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 12টি। প্রতিটির মান 1 করে 1 × 12 = 12। প্রথম, কবি দুহাত বাড়িয়ে নমস্কার করেছেন বিশাল ভূধরকে, মহাসাগরকে, নরদেবতাকে, পরম শক্তিকে। নরদেবতাকে। চন্দননগর থেকে পালিয়ে ননিবালা দেবী যান পেশোয়ারে, কাশিতে রিষড়ায়। পেশোয়ারে। লেবুর পাতায় কলম চা, হেবিষ্টি ইতালিতে, লন্ডনে, স্পেনে, রাশিয়াতে যা। স্পেনে যা। এক সন্ধ্যায় জাদুকর ডেভান্টকে একজন বলেছিলেন তার টুপিটা রুপি, পেনি, সিলিং, ফ্রাঙ্ক দিয়ে ভরে দিতে। উত্তর হবে সিলিং। পটলবাবু অভিনয়ের সময় সংলাপ হিসাবে বলেছিলেন অ, উ, আ এবং শব্দটি আ শব্দটি। প্রশ্ন, পটলবাবুর ভালো নাম ছিল নরেন্দ্রনাথ, শীতলাকান্ত রায়, শ্যামল গঙ্গোপাধ্যায়, শীতলাকান্ত চ্যাটার্জি। উত্তর হবে শীতলাকান্ত রায়। তোমার রকম দেখে পাড়া শুদ্ধ লোকের মাথা ঘুরছে, এই কথা বলেছিলেন বা বলেছেন নরহরির মা, মাসিমা, দিদিমা, ভাগ্নে, দিদিমা। ছদ্মবেশে তিব্বতে যান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র দাস, শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অতীশ দীপঙ্কর। শরৎচন্দ্র দাস। পুরন্দর চৌধুরী ছিলেন বৃষ্টিবিজ্ঞানী, উদ্ভিদ বিজ্ঞানী, জলবায়ু বিজ্ঞানী, জীববিজ্ঞানী। বৃষ্টিবিজ্ঞানী। সুবর্ণযুগ আসে কিভাবে? সুবর্ণযুগ আসে ঠাকুমার গল্পে, সবুজ ফসলে, পাখির গানে, মায়ের গানে। তবে সবুজ ফসলে। আত্রাই নদীর জলাধারের রং লাল, নীল, গেরুয়া, সবুজ। গেরুয়া। বিপ্লবী হরিদাস দত্ত গাড়োয়ান পুলিশ খালাসি ড্রাইভার এর ছদ্মবেশে পিস্তল চুরি করেন। গাড়োয়ান এর ছদ্মবেশে পিস্তল চুরি করেন। যে বিভক্তি চিহ্ন যে কোনো কারকের সঙ্গে প্রযুক্ত হতে পারে তাকে বলে শূন্য বিভক্তি, ক্রিয়া বিভক্তি, তির্যক বিভক্তি, নির্দেশক। তির্যক বিভক্তি। নিচের কোন শব্দটি রূঢ় শব্দের উদাহরণ? মণ্ডপ, পঙ্কজ, গায়ক, পরিধি। উত্তর হবে পঙ্কজ। হাসযুক্ত ই, হাসি। এখানে ই প্রত্যয়টি হলো কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, বাংলা প্রত্যয়, বিদেশি প্রত্যয়। বাংলা প্রত্যয়। কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো 8টি। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। ননিবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন কার কাছ থেকে? ননিবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন অমরেন্দ্রনাথ চ্যাটার্জির কাছ থেকে। বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই। কেন ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্প? বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ অল্পই পাওয়া যেত, কারণ খেলতে গেলে বৃষ্টি এসে তাড়া করে তাদের আবার উঠোনে ঢুকিয়ে দিত। টুনু কোথায় আঘাত পেয়েছিল? টুনু ডান পায়ের বুড়ো আঙুলে আঘাত পেয়েছিল। থিয়েটারে পটলবাবুর প্রথম পাঠ কী ছিল? থিয়েটারে পটলবাবুর প্রথম পাঠ ছিল মৃত সৈনিকের পাঠ। চিন্তাশীল নাটকটি রবীন্দ্রনাথের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? চিন্তাশীল নাটকটি রবীন্দ্রনাথের হাস্যকৌতুক গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কোন দুই বিখ্যাত বাঙালি তিব্বত গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন? যশোরের রাজপুত্র শান্তরক্ষিত এবং অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন। রবি ঠাকুর কোন নদীর ওপর বোটে করে ভেসে চলেছে? রবি ঠাকুর আত্রাই নদীর ওপর বোটে করে ভেসে চলেছে। কবিতায় কবি কাদের মূঢ় ও ব্যর্থ মানুষকাম বলেছেন? কবিতায় কবি সাম্রাজ্যলোভী শাসকদের এবং তীব্র যশলোভী ব্যক্তিদের মূঢ় ও ব্যর্থ মানুষকাম বলেছেন। মেঘচোর কাকে বলা হয়েছে? পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে। স্বর্গের শুরুয়া কেমনভাবে রান্না করা হতো? হোটেলার নকল গোবদারি দিয়ে স্বর্গের শুরুয়া রান্না করা হতো। যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছে সেটা আসলে কী ছিল? যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছে সেটা আসলে তাদের মামুনের রূপোর সিঁদুরকাঠি ছিল। তিনি থেকে রয়েছে কম বেশি 50টি শব্দের মধ্যে উত্তর লেখো যে কোনো 3টি। প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। হেতায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নরদেবতারে। নরদেবতা বলতে কবি কাকে বুঝিয়েছেন? এই বক্তব্যের নিহিত অর্থ ব্যাখ্যা করো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত ভারততীর্থ নামাঙ্কিত কবিতায় নরদেবতা বলতে নররূপ দেবতা তথা এই ভারতবর্ষের সমস্ত পতিত মানুষকে বুঝিয়েছেন। এই ভারতবর্ষের
মহামানবের সাগর তীরে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ এখানকার নরদেবতাদের বিনম্র নমস্কার জানিয়েছেন। তিনি দেখেছেন ভারতবর্ষ এমন এক দেশ যেখানে আর্য অনার্য দ্রাবিড় চীন শক হুন পাঠান মোগল প্রভৃতি মানুষ দলে দলে এসে বসতি স্থাপন করেছে। এই দেশ আমাদের শিখিয়েছে দিবে আর নিবে এবং মিলাবে মিলিবে। এই দেশ কাউকে দূরে ঠেলে দেয়নি, কাউকে ঘৃণা করেনি, কোনো ভেদ বৈষম্য রাখেনি, ব্রাহ্মণ পতিতের মধ্যে পার্থক্য দেখেনি এই দেশ। তাই এমন দেশের আপামর মানুষকে নরদেবতা রূপে জ্ঞান করে কবি তাদের বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। পুলিশ তৎপর হয়ে উঠল তাকে গ্রেপ্তার করতে। কাকে কেন গ্রেপ্তার করতে পুলিশ তৎপর হয়ে উঠেছিল? ননিবালা দেবীকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর হয়ে উঠেছিল। চন্দ্রনগরের বিভিন্ন স্থানে কয়েকটি বাড়িতে তল্লাশি ও বিপ্লবীদের নিমেষে পলায়নের পর ননিবালা দেবীকে আর চন্দ্রনগরে রাখা নিরাপদ বলে মনে হয়নি পুলিশের। তারা বুঝতে পেরেছিল বিপ্লবীদের গোপনে সাহায্য করে চলেছেন তিনি, তাই পুলিশ তাকে গ্রেপ্তার করতে তৎপর হয়। কত আছে তোমার পকেটে? বক্তাকে কাকে উদ্দেশ্য করে এই বক্তব্য? এই বক্তব্যের কারণ কি? অজিত কৃষ্ণ বসু প্রণীত জাদু কাহিনী নামাঙ্কিত গল্পে উদ্ধৃত উক্তিটির বক্তা হলো এক নাম পদবিহীন জোয়ান। ইংল্যান্ডের বহু পরিচিত জাদুকর ডেভিড ডেভানকে উদ্দেশ্য করে এই বক্তব্য। একদিন সন্ধ্যাবেলা জনবিরল পথে ডেভিডকে আটকে দিয়ে এক জোয়ান চেয়েছিল কিছু টাকা আদায় করতে, কেননা সে দেখেছিল এই জাদুকর হাওয়া থেকে দিব্যি টাকা এনে দিতে পারেন। জাদুকরের এই জাদু শক্তিকে তার কাছে বাস্তব বলে মনে হয়েছিল। তাই সে জানিয়েছিল হাওয়া থেকে সিলিং এনে ডেভিড যে তার টুপিটি ভরে দেন, বা ডেভিড যেন তার টুপিটি ভরে দেন। গাছে কাঁঠাল গোফে তেল, স্বাদে কি তোমার কোনোদিন কিছু হয় না? পটলবাবুর গৃহিণীর এই মন্তব্যের কারণ কি? পটলবাবুর 52 বছর বয়সে অভিনয় করার সুযোগ পেয়ে তিরিং করে লাফ দিয়ে উঠলেন। নাট্যকার শিশির ভাদুড়ির সঙ্গে নিজেকে তুলনা করে তিনি বলেন, শিশির ভাদুড়ি 70 বছর বয়সে চাণক্যের পাটে ওভাবে লাফ দিতেন। আজ তিনি পুনর্যৌবন লাভ করেছেন, তার মান যশ প্রতিপত্তি সব হবে। এই সব শুনে পটলবাবুর গৃহিণীর এই মন্তব্য করেছিল। কিন্তু নৃপেন্দ্রবাবুর ফরমাস শুনতেই হলো। নৃপেন্দ্রবাবুকে কী ছিল তার ফরমাস, কিভাবে তা শুনেছিলেন লেখক? নৃপেন্দ্রনাথ বাবু একজন বেতার বিশেষজ্ঞ। তিনি লেখককে কবি যে চেয়ারে বসবেন এবং কবিতা পাঠ করবেন সেই চেয়ারে বসে কলকাতাতে একবার ডাকতে বলবেন। যদি লেখকের গলায় যন্ত্রটি না ফাটে তবে আর ভয় নেই। দুপক্ষের খেলোয়াড়রা মাঠে গিয়ে দাঁড়াল। দুই পক্ষের কথা বলা হয়েছে। কোন দুই পক্ষের কথা বলা হয়েছে? খেলার ফলাফল কিভাবে নির্ধারিত হয়েছিল? উদ্দিষ্ট দুই পক্ষ, এখানে টাউন স্কুল আর মিশন স্কুলের খেলোয়াড়দের কথা বলা হয়েছে। ফলাফল নির্ধারণ। খেলার চূড়ান্ত ফলাফল ছিল টাউন স্কুল 4 গোল, মিশন স্কুল 1 গোল। কিন্তু প্রথমার্ধে ন্যায্য প্ল্যানটি থেকে টাউন স্কুল বঞ্চিত হয় আর মিশন স্কুল একটা গোল করে দেয়। ওই সময় তাদের 5 জন ফরওয়ার্ড একসঙ্গে বল নিয়ে টাউন স্কুলে গোলে ঢুকে যায়। দ্বিতীয়ার্ধে মূলত টুনুর দক্ষতায় টাউন স্কুল 4টি গোল করে। টুনু নিজে 3টি গোল করে আর রণজিৎকে দিয়ে আর 1টি গোল করায়। এভাবেই বিজয়ীর হাসে টাউন স্কুল। 4 দাগে রয়েছে কম বেশি 100 শব্দের মধ্যে প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 3টি প্রশ্নের মান রয়েছে 5 করে। 5 গুণ 3 সমান সমান 15। বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই। বর্ষাকালে মেয়ারোতে রাস্তায় ক্রিকেট খেলা যেত না কেন? বর্ষাকালে সেখানকার প্রকৃতির বর্ণনা দাও। বৃষ্টির সময় আমি আর ভার্ন কোন কবিতা আবৃত্তি করত? রাস্তায় ক্রিকেট খেলা না যাওয়ার কারণ। বর্ষাকালে মেয়ারোতে রাস্তায় ক্রিকেট খেলা যেত না কারণ খেলতে গেলেই বৃষ্টি এসে তাড়া করে তাদের আবার উঠোনে ঢুকিয়ে দিত। বর্ষাকালের প্রকৃতি। বর্ষাকালে মেয়ারোর আকাশ সবসময় মেঘে ঢাকা থাকতো। জলভরা কালো মেঘ যেন গোমরা মুখে থাকতো। বাতাস ছুটে এসে ঝাপটা মারত নারকেল বনে। বাতাসের তেজ যত বাড়ত মেঘগুলো তত কালো হয়ে উঠত আর সমুদ্র হুঙ্কার দিতে থাকতো। বৃষ্টি তীব্রভাবে মাথার উপরে নেমে আসতো। আবৃত্তি। বৃষ্টির সময় আমি আর ভার্ন আবৃত্তি করত নেবুর পাতায় করমচা হে বৃষ্টি স্পেনে যা। দিন ফুরালে কবিতায় শিশু মনের ভাবনা কিভাবে ধরা পড়েছে তা আলোচনা করো। শুরু কথা। দিন ফুরালে কবিতাটি কিশোর মনের ইচ্ছা এবং তা পূরণ না হওয়ার
এক চিরকালের কাহিনী প্রকাশিত হয়েছে। ইচ্ছাবিরুদ্ধ পাখিরা যেমন ধানের গুচ্ছে ছায়া ফেলে বাসার দিকে উড়ে যায়, ঠিক সেভাবেই ইচ্ছার বিরুদ্ধেই ছেলেরাও মাঠ থেকে নিজের বাড়িতে ফেরে। সেখানেও মার বকুনি তাদের জন্য অপেক্ষা করে থাকে। আক্ষেপের সুর পয়েন্ট করবে, কিন্তু তার থেকেও বেশি তাদের মনে থাকে আক্ষেপ। সূর্যাস্তের সময় আকাশে যে রঙের খেলা হবে তা দেখার কোনো সুযোগই তাদের নেই। এটি কথা। সব মিলিয়ে শৈশব কৈশোরের গভীর আক্ষেপই যেন। পরের প্রশ্ন, বিপ্লবী অমরেন্দ্রনাথ চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননিবালা দেবী। অমরেন্দ্রনাথ চ্যাটার্জির সঙ্গে ননিবালা দেবীর কী সম্পর্ক ছিল? ননিবালা দেবীর বিপ্লবী কর্মকাণ্ডের কোন পরিচয় তুমি পেয়েছ? বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জি সম্পর্কে ছিলেন ননিবালা দেবীর ভ্রাতুষ্পুত্র। বিপ্লবী কর্মকাণ্ডের পরিচয়। ননিবালা দেবী ছিলেন বিপ্লবের আশ্রয়দাত্রী। রামচন্দ্র মজুমদার নামে একজন বিপ্লবী গ্রেপ্তার হওয়ার সময় পিস্তল কোথায় লুকিয়ে রেখে গেছেন তা ননিবালা দেবীকে জানিয়ে যেতে ভুলে যান। বিধবা ননিবালা দেবী অসাধারণ সাহসের পরিচয় দিয়ে রামবাবুর স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেলে গিয়ে রামবাবুর সঙ্গে দেখা করেন এবং সেই পিস্তলের খবর জেনে আসেন। একসময় ননিবালা দেবীর ওপর পুলিশের নজর পড়ায় তাকে পেশোয়ারে পালিয়ে যেতে হয়। প্রেসিডেন্সি জেলে থাকার সময় আইবি পুলিশের স্পেশাল পুলিশ সুপারিনটেন্ডেন্ট গোল্ডি তাকে অপমান করায় ননিবালা দেবী তাকে চড় কষিয়ে দেন। এমনই অসীম সাহসী ছিলেন মহিষী বিপ্লবী ননিবালা দেবী। মনে হয় যেন ইট কাঠের একটা মস্ত জন্তু আমাকে একেবারে গিলে ফেলেছে। লেখক ইট কাঠের জন্তুর সঙ্গে কার তুলনা করেছেন, তার এরকম ভাবনার কারণ কি? লেখক ইট কাঠের জন্তুর সঙ্গে কলকাতা শহরের তুলনা করেছেন এরকম ভাবনার কারণ, বর্ষার আগমনে লেখকের এ কথা মনে হয়েছিল। শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামত তখন প্রকৃতির মধ্যে আনন্দ আর প্রাণের সঞ্চার ঘটত। তার সঙ্গে কবির মনের মধ্যেও গান জেগে উঠত। কিন্তু শহর কলকাতায় বর্ষার প্রবেশ দুর্গম। নববর্ষা এখানে বাড়ির ছাদের ঠোকর খেয়ে খোঁড়া হয়ে পড়ে। তার নৃত্য, গান, সবুজের বিস্তার অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যের কোনো কিছুই কলকাতায় দেখা যায় না। তাই নববর্ষার আগমনে লেখক শহর কলকাতার প্রতি তার বিরক্তি প্রকাশ করেছেন। 5 দাগে রয়েছে কম বেশি 100 শব্দের মধ্যে একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 5। মাকু কিভাবে কাঁদতে পারল? সোনার জন্য মাকু কাঁদতে পারল। বাড়ি থেকে কালিয়ার বনে যাওয়ার সময় সোনা একটা ফুটো জ্যামের টিন, কেরোসিন তেল ঢালার ফোঁদল আর বাপির কাজের ঘর থেকে আনা রবারের নল নিয়ে এসেছিল। ঘড়িওয়ালা মাকুর নাকের কল টিপে দেয়, ফলে সে ঘুমিয়ে পড়ে। তখন ঘড়িওয়ালা ঘুমন্ত মাকুর দু কান ধরে খুব কষে প্যাঁচ দিতেই মাকুর মাথার খুলি কট করে বাক্সের ঢাকনার মতো খুলে যায়। সবাই দেখে ভেতরে কলকবজার মাঝে ফাঁকা জায়গা আছে। সোনা তখন পুঁটলি খুলে জ্যামের টিন বের করে সেখানে বসিয়ে দেয়। তার তলায় ফোদল দিয়ে সেটার মুখে রবারের নল জুড়ে দেয়। রবারের নলের অন্য দিক মাকুর দু চোখের মাঝখানে জুড়ে দেওয়া হয়। এরপর হোটেলওয়ালা জল নিয়ে আসে আর সোনা সেই জল টিনের মধ্যে ঢেলে মাকুর খুলি বন্ধ করে দেয়। এবার মাকু নাকের টিপকলটা চেপে ধরতেই মাকুর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। এভাবেই সোনার কেরিমুড়িতে মাকুর কাঁদার ইচ্ছা পূরণ হয়েছিল। হোটেলের জন্মদিনের উৎসব কেমন হয়েছিল লেখো। হোটেলের জন্মদিন মহাসমারোহে পালিত হয়। এই উপলক্ষে বেশ ভালো রকমের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। ঘন দুধের পায়েস, ভুনা খিচুড়ি, হরিণের মাংসের কোরমা প্রভৃতি সুখাদ্য হোটেলওয়ালা নিজে রান্না করে। সেই সঙ্গে ঘাস জমিতে সার্কাসের খেলা দেখানোর ব্যবস্থা করা হয়। সার্কাসের জন্তুরা জোলাপ খেয়ে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তা বলে সেই জোয়ানে বিনোদনের ভাটা পড়েনি। মাকুর খেলা, সোনাটিয়ার নাচ গান, দাঁড়াবাজির লোকেদের নানা খেলা আসর মাতিয়ে দেয়। জাদুকর যখন মগডাল থেকে পরীরানীকে নামায় তখন সবাই আনন্দে বিস্ময়ে হতবাক হয়ে যায়। এই আনন্দমুখর পরিবেশে মহা ধুমধাম করে মাকু আর পরীরানীর বিয়ে হয়ে সবাই ঘাস জমিতে বসে সেই অনুষ্ঠান বিশেষভাবে উপভোগ করে। এরপর সবাই বটতলায় ফিরে এসে দেখে সেখানে সোনাটিয়াদের বাপি, মামুনি, আম্মা, ঠামু, পিসি, পিসেমশাই, বোম্বা সবাই হাজির। সবাই মিলে মহানন্দে খাওয়া দাওয়া করে।
হই হুল্লোড়ের মধ্যেই হোটেলার আসল পরিচয় ফাঁস হয়ে যায়। এইভাবেই হোটেলার জন্মদিনের উৎসব পালন অন্য তাৎপর্য পেয়ে যায়। 6 দাগের হচ্ছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো দুটি প্রশ্নের মান 3 করে 3 গুণ 2 সমান সমান 6। তদ্ভব শব্দ কাকে বলে উদাহরণ দাও। তদ শব্দের অর্থ আর ভব শব্দের অর্থ জাত বা জন্ম নিয়েছে এমন। সুতরাং যেসব সংস্কৃত শব্দ দীর্ঘ সময় কালব্যাপী ভাষাগত বিবর্তনের পথে অপ্রকৃত অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা শব্দভাণ্ডারে স্থান নিয়েছে সেগুলিকে তদ্ভব শব্দ বলা হয়। যেমন সংস্কৃত ভক্ত, প্রাকৃত ভত্ত, বাংলা ভাত, গচ্ছ গচ্ছ থেকে গাছ। এক কথায় প্রকাশ করো, দান করার ইচ্ছা দিৎসা। একই সময় বর্তমান, সময় সাময়িক, ঐতিহাসিক কালে আগত, প্রাগৈতিহাসিক। 2 নদীর মধ্যবর্তী স্থান দোয়াব, যার মৃত্যু নেই, অমর। প্রতিটি বাগধারাকে বাক্যে প্রয়োগ করে যে কোনো 3টি। এইচড়ে পাকা, অকল্পক্যতা। বর্তমানে দূরদর্শনে যা দেখানো হয় তা দেখে অল্প বয়সী সব ছেলেমেয়েরা এঁচড়ে পাকা হয়ে যাচ্ছে। হরিহর আত্মা, এক আত্মা। সজল ও শিশির 2 বন্ধুর একেবারে হরিহর আত্মা। বিনা মেঘে বজ্রপাত, হঠাৎ বিপদ। রাকেশবাবুর আকস্মিক মৃত্যু এলাকার লোকের কাছে যেন বিনা মেঘে বজ্রপাত। ঠোঁট কাটা, স্পষ্ট বক্তা। দেখতে শান্তশিষ্ট হলেও বিভাস আসলে খুব ঠোঁট কাটা। প্রত্যয়ের কাজ কি? কৃৎ প্রত্যয় তদ্ধিত প্রত্যয়ের পার্থক্য লেখো। কৃৎ প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়, তদ্ধিত প্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত হয়। প্রত্যয়ের কাজ হলো শব্দ ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করা। পার্থক্যটা উপরে হয়ে গেছে। পার্থক্য লিখবে, কৃৎ প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়, তদ্ধিত প্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত হয়। পরিচয় পত্র রচনা করে যে কোনো একটি প্রশ্নের মান 5। পুজোর ছুটি কেমন কাটিয়েছো তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। আর শিক্ষামূলক ভ্রমণের অংশগ্রহণ করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র লেখো। 8 থেকে হচ্ছে কম বেশি 250 শব্দের মধ্যে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 10। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, বিজ্ঞান ও কুসংস্কার, খেলাধুলার প্রয়োজনীয়তা, তোমার জীবনের লক্ষ্য, দেশ ভ্রমণের আনন্দ উপকারিতা। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার 7ম শ্রেণীর বাংলার কোশ্চেন। এবার ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। মাত্র নতুন হওয়া লাইক করলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিন। বছর 7ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই 7ম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন। তার পাশাপাশি অধ্যায়ভিত্তিক সাজেশনও কিন্তু আপলোড করে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।